আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় ক্লাস করব। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাপ কথাটির সাথে তোমরা সবাই পরিচিত রয়েছে। সাধারণভাবে আমাদের বাস্তবিক জীবনে আমরা তাপ বলতে কী বুঝি? তোমরা যদি সূর্যের নিচে দাঁড়াও, অর্থাৎ রৌদ্রে দাঁড়াও, তখন তোমরা বলবে আমরা তাপ অনুভব করছি। আবার দেখো, যদি ফুটন্ত পানির উপরে হাত দাও, তাহলেও তোমরা দেখবে যে তাপ অনুভব করছো। তোমরা যদি চুলার উপরে হাত দাও, সেক্ষেত্রে তোমরা দেখবে তাপ অনুভব করছো। তাহলে বাস্তবিক অর্থে তাপ কী? বাস্তব জীবনে আমরা বলে থাকি তাপ বলতে আমরা গরমকে বোঝাই, কিন্তু বিজ্ঞানের ভাষায় তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যেটি ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। শক্তি সম্পর্কে তোমরা আগেই জেনেছ। শক্তি হচ্ছে এমন একটি জিনিস যাতে দেখা বা ছোঁয়া যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। তাহলে তাপ এমন এক প্রকার শক্তি যেটি ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। বাস্তব জীবনে আমরা দেখছি যে গরমের অনুভূতি জন্মানোকে তাপ বলছে, তাহলে বিজ্ঞানের ভাষায় একে কেন বলছে যে ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়? এই কথাটি এখন আমি তোমাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে করো, তুমি একটি পাত্রে ফুটন্ত পানি নিয়েছো এবং পানিটির কাছাকাছি হাত রেখেছো। দেখবে তুমি অনেক বেশি পরিমাণ তাপ অনুভব করছো। তুমি কিছুক্ষণ পরে যখন পাত্রটির গায়ে হাত রাখবে বা কাছাকাছি হাত রাখবে, তখন তুমি দেখবে তার চেয়ে কম গরম অনুভব করছো। তারও কিছুক্ষণ পরে যখন রাখবে, তখন দেখবে তার চেয়ে কম গরম অনুভব করছো। তাহলে দেখো, প্রথমে তুমি অনেক বেশি গরম অনুভব করছো, তারপরে তার চেয়ে কম গরম অনুভব করছো, অর্থাৎ তার চেয়ে ঠান্ডা অনুভব করছো। এই কথাটি বলা যায়। আবার তারপরে যখন তুমি হাত রাখলে, তখন তার চেয়ে আরও কম গরম অনুভব করছো, অর্থাৎ তার চেয়ে ঠান্ডা অনুভব করছো। তাহলে দেখা যাচ্ছে এখানে গরম এবং ঠান্ডা এই দুটি কথাই এসে গেছে। আরেকটা কথা তুমি চিন্তা করে দেখো। মনে করো যে আমার কাছে দুটি পাত্র রয়েছে, একটিতে আমি ঠান্ডা পানি রেখেছি এবং অপরটিতে আমি গরম পানি রেখেছি। তুমি এখন যদি দুটি পাত্রে দুটি হাত দাও, তাহলে এক হাতে তুমি গরম অনুভব করবে, অপর হাতে তুমি ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ তোমার ঠান্ডা ও গরমের অনুভূতি জন্মাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলা যায় যে ঠান্ডার অনুভূতিটি রয়েছে বলেই তুমি যেমন গরমের অনুভূতিটি পাচ্ছ, ঠিক তেমন গরমের অনুভূতিটি রয়েছে বলেই তুমি ঠান্ডার অনুভূতিটি পাচ্ছ। তাহলে এক্ষেত্রে এই কথাটি এই কারণেই বলা হয়েছে যে তাপ এমন এক প্রকার শক্তি যেটি ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। এখন আমি তোমাদের সাথে তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ একটি বস্তু তাপের কোন অবস্থায় রয়েছে সেটি হচ্ছে তাপমাত্রা। মনে করো যে একটি স্টিলের গ্লাসে তুমি ফুটন্ত পানি ঢেলে নিয়েছো। সেক্ষেত্রে তুমি যখন প্রথমে গ্লাসটিতে হাত দেবে, অর্থাৎ পানিটি তখন কত একদম ফুটন্ত অবস্থায়, অর্থাৎ 100°C তাপমাত্রায় রয়েছে। তুমি স্টিলের গ্লাসটিতে হাত দিলে অনেক বেশি তাপ অনুভব করবে। কিছুক্ষণ পরে যখন তুমি গ্লাসটিতে আবার হাত দিবে, একটু কম তাপ অনুভব করবে। তারপর যখন তুমি আবার হাত দিবে, তখন আরও কম তাপ অনুভব করবে। তুমি যদি গ্লাসের পানিটি ফেলে দাও, তখন তুমি হাত দাও, তখন তুমি তাপ অনুভব করবে। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন তুমি হাত দিবে, তখন দেখা যাবে যে সেই গ্লাসটিতে কোনো তাপই তুমি অনুভব করছো না। তাহলে দেখো যে প্রথমে হয়তো বা তুমি 100°C তাপমাত্রা অনুভব করেছো, তারপরে 80, তারপরে 60, তারপরে 20, এমনকি 0°C তাপমাত্রা তুমি অনুভব করেছো। তাহলে দেখা যাচ্ছে যে তাপের যে অবস্থাটা 100°, 80°, 20°, 10°, 0°, এই অবস্থাটাই হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। এখন দেখো, আমি তোমাদের সাথে তাপমাত্রার পরিমাপ সম্পর্কে আলোচনা করব। এই যে বস্তুর তাপীয় অবস্থা, বিভিন্ন তাপমাত্রা, এটা পরিমাপের একটি বিষয় রয়েছে। এটি পরিমাপ করতে যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা তোমাদের খুব পরিচিত একটি যন্ত্র, সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার যন্ত্রটির সাথে তোমরা সবাই পরিচিত রয়েছ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জ্বর মাপার ক্ষেত্রে এই থার্মোমিটার যন্ত্রটি দেখে থাকি। আবার দেখো যে ল্যাবরেটরিতেও কিন্তু আমরা অনেক বড় বড় থার্মোমিটার দেখে থাকি। কলকারখানায় নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বড় বড় থার্মোমিটার ব্যবহার করা হয়। তাহলে তাপ পরিমাপক যে যন্ত্রটি রয়েছে, এই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। সাধারণভাবে আমরা দেখে থাকি পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, এই ধরনের থার্মোমিটারগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি পারদ থার্মোমিটার। যে থার্মোমিটার অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে, সেই থার্মোমিটারকে আমরা বলি অ্যালকোহল থার্মোমিটার। আসলে পারদ বা অ্যালকোহল কেন ব্যবহার করা হয় বা তার পরিবর্তে অন্য কিছু কেন ব্যবহার করা হয় না? এ কারণে পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয় যে পারদ এবং অ্যালকোহল খুব অল্প তাপে তাদের প্রসারণটা খুব দ্রুত হয়, যার কারণে পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়। এখন আমি তোমাদের সাথে পারদ বা অ্যালকোহলের পারদ থার্মোমিটার, একটি থার্মোমিটারের গঠন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা একটা বোর্ডের দিকে খেয়াল করো। দেখো, এখানে একটি পারদ থার্মোমিটার
বাল্বটি দেওয়া হয় তখন সেই উত্তাপটিতে পানিটি প্রসারিত হয়, প্রসারিত হয়ে যে পর্যন্ত চলে আসে, মনে করো যে অনেক এই পর্যন্ত এসে থাকলে এই তাপমাত্রাটা যদি 101 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তার বলে থাকবো জ্বর হচ্ছে 101 ডিগ্রি। আরও বেশি দূর যদি এগিয়ে যায়, অর্থাৎ কালো দাগটি যদি আরও বেশি দূর এগিয়ে যায় তাহলে তুমি বলবে 102 ডিগ্রি। ঠিক এইভাবে এই তাপমাত্রাগুলো পরিমাপ করা হয়। তাহলে দেখো থার্মোমিটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এই ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সাধারণত চিকিৎসা বিজ্ঞানে থার্মোমিটার ব্যবহার হয়ে থাকে, ল্যাবরেটরিতে থার্মোমিটার ব্যবহার হয়ে থাকে, আবহাওয়া অফিসে আবহাওয়া পরিমাপের জন্য, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা কত সেটি পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন কলকারখানায় থার্মোমিটার ব্যবহার হয়ে থাকে। তাহলে এই যে থার্মোমিটারগুলোকে বলা হয় তাপমাত্রা পরিমাপের স্কেল। এই তাপমাত্রা পরিমাপের স্কেলও বিভিন্ন ধরনের রয়েছে। তার মধ্যে দুই ধরনের স্কেল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার একটি হচ্ছে ফারেনহাইট স্কেল, অপরটি হচ্ছে সেলসিয়াস স্কেল। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই স্কেলগুলোতে একটি নিম্ন তাপমাত্রা থাকে এবং একটি ঊর্ধ্ব তাপমাত্রা থাকে। নিম্ন তাপমাত্রাটিকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব তাপমাত্রাটিকে আমরা বলে থাকি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এই নিম্ন স্থিরাঙ্ককে একটি আদর্শ মান ধরে সেই নিম্ন স্থিরাঙ্কের তাপমাত্রাটাও নির্ধারণ করা হয়েছে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে একটি আদর্শ মান ধরে এক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্কের তাপমাত্রাকেও নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফকে গলতে দেখি সে তাপমাত্রাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলব, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলব। আবার দেখো যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলব, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে থাকে তাহলে এই তাপমাত্রাটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলব। এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে কেন্দ্র করে এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী যে ভাগগুলো রয়েছে এগুলোকে সমান ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমি যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ধরে তাদের মাঝামাঝি ভাগগুলোকে সমান ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথমে আমি তোমাদের সাথে বলবো সেলসিয়াস স্কেল সম্পর্কে আলোচনা করছি। দেখো সেলসিয়াস স্কেলটিতে দেখো যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দানাঙ্কিত রয়েছে। তাহলে এই যে প্রতিটি ভাগ দেখো, প্রতিটি ভাগকে বলা হয় 1 ভাগ সেলসিয়াস। 1 ভাগ সেলসিয়াস একে সেন্টিগ্রেড স্কেলও বলা হয়, অর্থাৎ সেন্টি অর্থ 100 এবং গ্রেড অর্থ ভাগ। 100 ভাগের 1 ভাগ, এই জন্য বলা হয় সেন্টিগ্রেড। বিজ্ঞানী সেলসিয়াসের নাম অনুসারে এই স্কেলকে সেলসিয়াস স্কেল বলা হয়ে থাকে। এখন আমি তোমাদের সাথে এটি সাধারণত দেখা যায় আবহাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা বলে থাকি যে আজকের তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, বা বলে থাকি যে আজকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। অনেক বেশি গরম 40 ডিগ্রি সেলসিয়াস বা 42 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি তোমাদের সাথে ফারেনহাইট স্কেল সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে ফারেনহাইট স্কেল সাধারণত ব্যবহার করা হয়, মূলত আমরা যেটা দেখি সেটা হচ্ছে জ্বর মাপার ক্ষেত্রে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। এখন দেখো এখানে একটা ফারেনহাইট স্কেল অঙ্কিত রয়েছে। ফারেনহাইট স্কেলে সাধারণত 32 ডিগ্রি থেকে শুরু করে 220 ডিগ্রি পর্যন্ত দাগাঙ্কিত থাকে, অর্থাৎ 32 ডিগ্রি থেকে 220 ডিগ্রি মধ্যবর্তী 212 ভাগকে এক ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ভাগকে 1 ভাগ ফারেনহাইট বলা হয়। অর্থাৎ 32 ডিগ্রি থেকে 220 ডিগ্রি, অর্থাৎ 212 ভাগ যে রয়েছে তাকে 212 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগকে বলা হয় 1 ভাগ ফারেনহাইট। বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে একে ফারেনহাইট স্কেল বলা হয়েছে। তাহলে তোমরা ধারণা পেয়ে গেছো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার এগুলো সম্পর্কে। এখন আমি তোমাদের সাথে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, মনে করো যে আমার পাশে একটি সেলসিয়াস স্কেল রয়েছে, একটি সেলসিয়াস স্কেল রয়েছে, তাহলে কিন্তু ফারেনহাইট স্কেল আমার বাসায় নেই, কিন্তু আমার জ্বর এসেছে। তাহলে আমি কীভাবে আমার জ্বরটি নির্ণয় করতে পারি, বা আমার শরীর গরম লাগছে, শরীর খারাপ লাগছে, তাহলে আমি কীভাবে আমার জ্বরটি নির্ণয় করতে পারি? এক্ষেত্রে আমি কিন্তু দেখা গেল যে সেলসিয়াস স্কেল ব্যবহার করে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমি নির্ণয় করতে পারি। এক্ষেত্রে একটি সমীকরণ ব্যবহার করা হয়। এই সমীকরণটির দিকে দেখো, একইভাবে আমি বলে দিই যে যখন তোমার বাসায় ফারেনহাইট স্কেল থাকে, তুমি যদি মনে করো থাকো যে আজকের তাপমাত্রা কত তুমি নির্ধারণ করবে, তাহলে একইভাবে কিন্তু সেলসিয়াস স্কেলটি ব্যবহার করে তুমি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ব্যবহার করতে পারবে। এই সমীকরণটি দেখো, সমীকরণটি দেখো, সমীকরণটি হচ্ছে 6/5 F - 32/9। মনে করো সেলসিয়াস স্কেলে তুমি তোমার তাপমাত্রা নির্ধারণ করলে 38 ডিগ্রি, তাহলে তুমি তোমার জ্বর আছে কিনা সেটা তুমি কীভাবে বুঝতে পারবে? দেখো সেলসিয়াস স্কেলের জায়গায় আমি 38 বসালাম, নিচে
5 থাকলো f মাইনাস 32/9। তোমরা গণিতে দেখেছো যে বজ্রগুণন পদ্ধতি, কোনাকুনি গুণন পদ্ধতি, এই পদ্ধতিতে দেখো আমি গুণ করে দেখাচ্ছি 5 into f minus 32, 5 into f minus 32 equal to 38 into 9। তাহলে f minus 32 equal to 38 into 9, 5 টা কিন্তু নিচে এসে গেছে। তাহলে f minus 32 equal to এটাকে গুণ এবং 5 এর সাথে ভাগ করলে 68.4। আমি যখন f এর মান ব্যবহার করব তখন 32টা আমার পাশে চলে গেল। তাহলে ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ আমার জ্বর এসেছে। তার কারণ 98.4 ডিগ্রি ফারেনহাইটকে স্বাভাবিক তাপমাত্রা একজন মানুষের শরীরে ধরা হয়। তার বেশি ঊর্ধ্বে হলে অর্থাৎ 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে যখন চলে যায় তখন আমরা মনে করে থাকি যে তার জ্বর এসেছে। এখন দেখো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হচ্ছে এমন একটি তাপমাত্রা রয়েছে, আমি কিন্তু আগে বলে দিয়েছি যে এই সমীকরণটির সাহায্যে যেমন সেলসিয়াস থেকে তোমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে পারবে, একইভাবে এই সমীকরণটি ব্যবহার করে ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তোমরা নির্ণয় করতে পারবে। তোমরা যদি এই সমীকরণটিতে ফারেনহাইটের জায়গায় যদি তোমরা তাপমাত্রা বসাও সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব সহজেই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা নির্ণয় করতে পারবে। ঠিক যেমন তোমরা সেলসিয়াস স্কেলে তোমরা এই তাপমাত্রাটি বসেছো, ফারেনহাইটের তাপমাত্রাটি নির্ণয় করেছো, ঠিক একইভাবে ফারেনহাইটের জায়গায় যদি তোমরা তাপমাত্রাটি বসাও সেক্ষেত্রে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তোমরা নির্ধারণ করতে পারবে। আচ্ছা, এখন আমি পরবর্তীতে যে কথাটি বলেছি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই তাপমাত্রায় এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই থাকে, তাহলে সেটি কোন তাপমাত্রা এটাও কিন্তু আমরা এই সমীকরণের সাহায্যে বের করতে পারবো। এখন আমাদের সমীকরণটি কিন্তু একই রয়েছে c/5 f minus 32/9। তাহলে আমাদেরকে সেই একই তাপমাত্রা নির্ণয় করার জন্য সেই তাপমাত্রাকে আমরা মনে করলাম x। তাহলে x আমরা কোথায় বসাবো? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে x, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে x। তাহলে উভয় জায়গায় আমরা x বসালাম। এখন দেখো বজ্রগুণন পদ্ধতি, দেখো বজ্রগুণন পদ্ধতিতে 9x 5x minus 32, দেখো 9x 5x minus 32, 9x, এটা আমরা ক্লিয়ার করে দিই। 9x 5x minus 32 করে দিকে তোমরা একটু খেয়াল করো, দেখো 9x 5x কে আমি এপাশে নিয়ে গেছি অর্থাৎ ইকুয়াল টু 160। দেখো 9x minus 5x যখন বিয়োগ করা হলো, 5x মাইনাস করার পরে 4x হলো মাইনাস 160 কিন্তু একই জায়গায় থাকলো। x এর মান যখন আমরা ব্যবহার করলাম তখন এটি হলো মাইনাস 40 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই থাকবে। শিক্ষার্থীরা, আমি যে আলোচনাটি করলাম তারপর ভিত্তি করে আমি তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি। এখন তোমরা সেই প্রশ্নগুলো দিকে খেয়াল করো। দেখো তোমাদের একটি বাড়ির কাজ হলো তাপ ও তাপমাত্রা কি, এদের মধ্যে পার্থক্য লিখো, পারদ থার্মোমিটারের গঠন প্রণালী ও সুবিধা লিখো, থার্মোমিটার ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করো, নিম্ন ও ঊর্ধ্ব স্থিতিমাপক কাকে বলে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের গঠন প্রণালী ব্যাখ্যা করো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হয়। শিক্ষার্থীরা, আমি যে পড়াটি পড়ালাম এই পড়াটি তোমরা ভালোভাবে অনুশীলন করবে বাসায় এবং যে প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই চর্চা করবে, যাতে আগামীতে তোমাদের যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন যদি আমি তৈরি করে দিই যাতে তোমাদের সেটা তৈরি করে লিখতে তোমাদের কোনো সমস্যা না হয়। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাস তোমাদের সাথে আমার আবার দেখা হবে। খোদা হাফেজ।